একই কাণ্ড। আবারও তো বাংলা ভাষায় বাংলা কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। পশ্চিমবাংলার ভারতীয় দাসত্বের দিন শেষ, দুই বাংলা মিলে এবার হচ্ছে অবিভক্ত বাংলাদেশ। ভারতে থাকতে হলে হিন্দিতে কথা বলতে হবে, বাংলা ভাষা বাঙালি কালচার, এমনকি নিজেকে বাঙালি হিসেবেও দাবি করা যাবে না। ঠিক এমন নির্মম নির্যাতন করা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ভাইদের সাথে। পরাধীনতার শেকলে আজ তারা এতটাই ফেঁসে গিয়েছে যে নিজের মায়ের ভাষায় কথা বলতেও পারছে না। তাদের এই পরাধীনতার শিকল থেকে মুক্তি করে অবিভক্ত বাংলাদেশ গঠনের মিশনে ছাত্র জনতার নতুন বাংলাদেশ বাংলাদেশি ট্যাগ দিয়ে পশ্চিমবাংলার মানুষের ভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর ভারত। পশ্চিমবাংলার মানুষ এখন আর দিল্লির গোলামি করতে চায় না, চায় নিজেদের সম্মান ও অধিকার। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। একই কাণ্ড। আবারও তো বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসেও বলতে হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে সেখানে পুলিশ আটকাচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই ঘটনাই তো ঘটলো আবার। কার সঙ্গে ঘটলো? এই ঘটনা ঘটলো পরিযায়ী শ্রমিকের সঙ্গে। আটকে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে, এবং সেই পরিযায়ী শ্রমিক বাংলাদেশ জেলে গেলেন। রাজস্থান পুলিশ কেন আপনাকে থানায় নিয়ে গেছিল? বাংলা কথা বলার জন্য আমাকে নিয়ে গেল। আমাকে তারপরে বিএসএফের হাতে পুলিশ তুলে দেয়। বাংলাদেশ জেলে যেতে হলো। তার নাম শেখ আমির। রাজস্থানে গিয়েছিলেন কাজ করতে। বাংলাদেশি বলে আমাকে অনেক মেরেছে। বাংলাদেশেও কি পুলিশ ওখানে অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর আমাকে ওখানে 20 দিন এরকম রেখেছিল। তার পরিবারের দাবি এর কিছুদিন পর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি একটি ভিডিও, ভাইরাল ভিডিও, আমিরকে দেখেন তারা। থেকে না আমাকে ধরেছে, রাজস্থান থেকে বলছেন না এটা বাংলাদেশ। আর সেখানে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন আমির। আচ্ছা, যদি তাই হয় যে বাংলা ভাষায় কথা বলেছিল কিন্তু বাংলাদেশি, তাহলে আবার ফেরত আনালো হলো কেন? হাইকোর্টের নির্দেশে শেখ আমির ফেরত এলেন। বাংলাদেশ থেকে ফেরত আনা হলো। এই শেখ আমিরকে বিএসএফ পাঠিয়ে দিল বাংলাদেশে। রাজস্থান পুলিশ আটকে রাখলো, তারপরে বিএসএফ এর হাতে তুলে দিল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। डेमोग्राफी चेंज होवार अभियोग तुलेছেন। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? डेमोग्राफी चेंज होवार ना होवार दायित्व कार? डेमोग्राफी जाते ना হয়, সীমান্ত যাতে অটুট থাকে, সেই সীমান্ত অটুট রাখার দায়িত্ব বিএসএফ এর। এটা বারবার তৃণমূল দাবি করে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তই সবথেকে বেশি আমাদের দেশের সঙ্গে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা তো অনুপ্রবেশকারী হচ্ছেন না, কারণ হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ফেরানো হচ্ছে। এ কোন ভারতে আছি আমরা? স্বাধীনতার এত বছর পরেও ৭৯তম স্বাধীনতা দিবসে, স্বাধীনতার ৭৮ বছরে কেন এরকম হবে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আজ্ঞাবহ সরকারের পতনের পর পশ্চিমবাংলার জনগণের উপর নির্মম অত্যাচার অবিচার শুরু করে দিল্লি। এটি পাশাপাশি ঘটা কোনো দুর্ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ভয়। বিগত স্বৈরাচার সরকারের পতনের আগে ভারতীয়রা নিশ্চিত ছিল ভবিষ্যতে তারা এই বাংলাদেশকে ভারতের আরও একটি রাজ্য বানিয়ে ফেলতে পারবে। কিন্তু গণ অভ্যুত্থানের পর এই দেশের ছাত্র জনতার দেশপ্রেম আর সাহস দেখে তাদের ধারণা হয়ে গিয়েছে এই বাংলাদেশকে দখল করা সম্ভব নয়, উল্টো বাংলাদেশ পশ্চিমবাংলাকে দখল করে অবিভক্ত বাংলা গঠন করতে পারে। এই ভয়ে এখন নরেন্দ্র মোদী। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হুমকি তো আছেই। সব মিলিয়ে ভারত এখন চেষ্টা করছে পশ্চিমবাংলার বাঙালিদের বাংলাদেশের বাঙালিদের থেকে আলাদা করার জন্য, যেন অবিভক্ত বাংলাদেশ গঠন হতে না পারে। তাদের এই পরিকল্পনা কাজে দেয়নি। দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে পশ্চিমবাংলার ভাইয়েরা। পশ্চিমবাংলার ভাইদের বলতে চাই, তোমরা সবাই ভারত ছাড়ো,
বাংলাদেশকে আঁকড়ে ধরো, আমরা আছি তোমাদের পাশে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।